সেদিন মধ্যপ্রাচ্যের আকাশে ছিল না কোনো মেঘের ঘনঘটা, বাতাসে ছিল না কোনো ঝড়ের পূর্বাভাস। আর পাঁচটা সাধারণ দিনের মতোই নিশ্চিন্তে যেন দিন কাটাচ্ছিল দোহাবাসী। কিন্তু হঠাৎ করেই নিঃশব্দে ঢুকে পড়ে ইসরায়েলের বিমান বাহিনী। কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। একটি আকস্মিক হামলা, আর তারপর থেকে উত্তাল গোটা মধ্যপ্রাচ্য। দেখুন, আপনার পেট যদি খাবারে ভরা থাকে তাহলে কিন্তু আপনি একজন অভুক্ত মানুষের কষ্ট বুঝতে পারবেন না। ক্ষুধার্ত থাকা আর ভরা পেটে ক্ষুধার কষ্ট কল্পনা করা, এ দুটো এক নয়। নিজেরা না ভুগলে আসল যন্ত্রণাটা বোঝা যায় না। গাজার মানুষ বছরের পর বছর ধরে ঠিক সেই যন্ত্রণা সহ্য করছে। অবিরাম ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে পুরো উপত্যকা, নিহত হয়েছে অসংখ্য মানুষ। অথচ আরব বিশ্বের প্রতিক্রিয়া সীমাবদ্ধ থেকেছে কেবল বৈঠক আর নিন্দা প্রস্তাবে। কিন্তু এবার যখন ইসরায়েল সরাসরি কাতারে হামলা চালালো, তখনই আরব বিশ্ব স্পষ্ট বার্তা পেল তারাও আর নিরাপদ নয়। ইসরায়েল যখন তখন যে কোনো দেশের উপর হামলা চালাতে পারে। আর এই হামলার পরেই কাতার জরুরি ভিত্তিতে ওআইসির শীর্ষ সম্মেলন ডাকলো। বর্তমানে দোহায় এই বৈঠক চলছে, যেখানে মুসলিম দেশগুলো একসঙ্গে কাতারের পাশে থাকার ঘোষণা দিয়েছে। তবে অনেক বিশ্লেষকই প্রশ্ন তুলছে, এই সমর্থন কি বাস্তব নাকি শুধুই আনুষ্ঠানিকতা? কারণ অতীতে গাজার ক্ষেত্রেও ওআইসির বৈঠক হয়েছে, নিন্দা প্রস্তাব হয়েছে, কিন্তু হামলা বন্ধ হয়নি, বরং বেড়েছে। এবারও সেই একই চিত্র দেখা যাচ্ছে। গাজা এখন প্রতি 15 মিনিট পর পর বোমা পড়ছে। পুরো গাজা সিটি খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এদিকে সম্মেলনে যোগ দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দোহায় পৌঁছেছেন। কাতারের সঙ্গে তার আলাদা বৈঠকও হওয়ার কথা। তবে এখানে আসল চমক তৈরি করেছে ইরান। ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী রাজানি সরাসরি প্রস্তাব দিয়েছেন, কেবল নিন্দা নয়, মুসলিম দেশগুলোকে সামরিক জোট গঠন করতে হবে, নেটোর মতো একটি কাঠামো তৈরি করতে হবে। প্রস্তাব অনুযায়ী একটি দেশের উপর হামলা মানে সব দেশের উপর হামলা। ছোট বা বড় আকারে হলেও জোটবদ্ধ সামরিক প্রতিরক্ষা গড়ে তোলা দরকার। তুরস্ক, ইরাক সহ কয়েকটি দেশ ইতোমধ্যে সমর্থন জানিয়েছে। তবে সৌদি আরব ও তার মিত্র সংযুক্ত আরব আমিরাত কঠোরভাবে এ প্রস্তাবের বিরোধিতা করেছে। তাদের যুক্তি, এতে পশ্চিমা বিশ্বের সঙ্গে সরাসরি সংঘাত তৈরি হবে, যা মুসলিম বিশ্বের জন্য আরো ক্ষতিকর। দেখুন, পশ্চিমা বিশ্বের নানা চাপ ও নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান নিজস্ব প্রযুক্তি সক্ষমতার দিক দিয়ে যতটা এগিয়ে গিয়েছে, পশ্চিমাদের মিত্রখ্যাত মধ্যপ্রাচ্য অন্যান্য রাষ্ট্রগুলো কিন্তু ইরানের ধারে কাছেও পৌঁছাতে পারেনি। এখানে আসলে মূল পার্থক্যটা স্পষ্ট। ইরান চায় আত্মনির্ভরশীল সামরিক শক্তি গড়ে তুলতে, আর সৌদি আরব পশ্চিমা বিশ্বের কৌশলগত অংশীদার হয়ে থাকতে চাইছে। ফলে ওআইসির ভেতরে ভাঙন আরো গভীর হচ্ছে। সৌদি আরব নিজেকে মুসলিম বিশ্বের অঘোষিত নেতা মনে করে, কিন্তু বাস্তবে সৌদির রাজ পরিবার মূলত পশ্চিমাদের অঘোষিত গোলাম। তাই পশ্চিমারা চায় যে কোনো উপায়ে সৌদি আরবের রাজ পরিবারকে ক্ষমতায় রাখতে। এতে করে মুসলিম দেশগুলো কখনো পুরোপুরিভাবে ঐক্যবদ্ধ হতে পারবে না। কারণ মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়া মানে তা পশ্চিমাদের জন্য অস্তিত্বের হুমকি। এজন্যই তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সামরিক ঘাঁটি তৈরি করে গোটা মধ্যপ্রাচ্যকে এক প্রকার জিম্মি করে রেখেছে, এবং বিভিন্ন অর্থনৈতিক সুবিধা ও কৌশল অবলম্বন করে আরবদের কেবল ভোগ বিলাসিতায় মত্ত রেখেছে এবং পশ্চিমাদের হাতের পুতুল বানিয়ে রেখেছে। এখন এই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দফা হামলার প্রস্তুতি নিচ্ছে। তাদের কৌশল এবার ভিন্ন। আগে ইরানের ভেতরে অভ্যন্তরীণ অস্থিরতা তৈরি করা, তারপর পরিকল্পিত সামরিক আঘাত হানা। এ কারণে এখন ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এক সময় ইরানের সামরিক প্রযুক্তি উপহাসের বিষয় ছিল, কিন্তু এখন সেই প্রযুক্তি যুক্তরাষ্ট্র নকল করছে। বিশেষ করে ইরানের শাহেদ 136 ড্রোনের কার্যকারিতা দেখে তারা অভিভূত এবং হাজার হাজার ড্রোনের কপি ভার্সন তৈরি করার চেষ্টা করছে। এটাই প্রমাণ করে ইরানকে সহজে অবমূল্যায়ন করা যায় না। তাহলে সামনে কি হতে যাচ্ছে? ওআইসির সম্মেলন কি কোনো কার্যকর পদক্ষেপ নেবে, নাকি আগের মতোই সব সীমাবদ্ধ থাকবে নিন্দা প্রস্তাব আর আনুষ্ঠানিক বক্তৃতায়? সময়ই এর উত্তর দেবে।